19 শতকের শেষের দিকে জার্মান বিজ্ঞানী হারমান এবিংহাউস নিজের মগজ নিয়েই একটা পরীক্ষা চালিয়েছিলেন। সেই পরীক্ষার অংশ হিসেবে তিনি নিজেই কিছু শব্দ মুখস্থ করতেন, তারপর দেখতেন কতক্ষণ পর তিনি সেগুলো ভুলে যান। আর ফলাফল যা দেখলেন তা ছিল রীতিমতো অবাক করার মতো। হারমান দেখলেন নতুন কিছু শেখার মাত্র 1 ঘন্টার মধ্যেই মানুষ প্রায় অর্ধেকটাই ভুলে যায়, আর একদিন পার হতে হতে ভুলে যায় প্রায় 70 ভাগ। মানে চিন্তা করে দেখো, তুমি যা পড়লে একদিনের মধ্যেই তার বেশিরভাগ অংশই তোমার মাথা থেকে বের হয়ে যাচ্ছে। আর এটা শুধু তোমার সাথে না, প্রত্যেকটা মানুষের সাথেই ঘটে, যাকে বলা হয় ফরগেটিং কার্ভ বা ভুলে যাওয়ার গ্রাফ। মজার ব্যাপার হলো, সবচেয়ে বেশি ভুলে যাওয়াটা ঘটে শেখার ঠিক পরপরই। প্রথম কয়েক ঘন্টা কিংবা প্রথম একদিনের মধ্যেই আমাদের স্মৃতি সবচেয়ে বেশি ভুলে যায়, তারপর ভুলে যাওয়ার গতিটা একটু ধীর হয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সারা জীবন এভাবেই সব ভুলে যাব? কষ্ট করে পড়ব, পরিশ্রম করব, তার 2 দিন পর সবই কি এভাবে মাথা থেকে বেরিয়ে যাবে? না, একদমই না। কারণ হারমান এবিংহাউস শুধু এটুকুই বের করেননি যে কেন আমরা ভুলে যাই, বরং তিনি এটাও বলে দিয়েছেন যে কোন কোন উপায়গুলো ব্যবহার করে যে কোনো কিছু খুব সহজেই মনে রাখা যায়। অর্থাৎ তোমাকে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকতে হবে না, শুধুমাত্র পড়াশোনার কিছু সিক্রেট মেনে চলতে হবে। যেই সিক্রেটগুলো যদি তুমি একবার বুঝে যাও, তাহলে এতদিন যা ভুলে যেতে এখন থেকে সেটাই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মনে রাখতে পারবে। পরীক্ষার আগে রাত জেগে পড়া, তারপর সব গুলিয়ে ফেলা, এই চক্রটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তো চলো জেনে আসা যাক সেই জাদুকরী সিক্রেটগুলো। একটা জিনিস চিন্তা করে দেখো, যখন আমরা পড়তে বসি তখন আমরা কি করি? প্রথমেই বই খুলি, এরপর লাইন বাই লাইন পড়ি, আর একটার পর একটা পাতা উল্টাই। যদি কোনো টপিক না বুঝি তাহলে সেটা আবার পড়ি। এভাবে 2-3 বার রিডিং দিলেই মনে হয় হ্যাঁ, এখন আমি পারবো। কিন্তু সত্যিটা হলো, সেই পড়াটা মোটেও তোমার মুখস্থ হয়নি। এই কারণেই গবেষকরা এই জিনিসটাকে বলেন ইলিউশন অফ কনফিডেন্স। কারণ যখন তুমি বইয়ের পাতায় চোখ বুলাও, তখন প্রশ্ন আর উত্তর দুটোই তোমার চোখের সামনে থাকে। তোমার মস্তিষ্কের নিচ থেকে কিছু খুঁজে বের করতে হয় না, শুধু পড়ে যেতে হয়। তাই পড়াটা তোমার কাছে সহজ আর স্বাভাবিক লাগে। আর আমাদের মস্তিষ্ক এই সহজ লাগাটাকেই ভুল করে মুখস্থ হয়ে গেছে বলে ধরে নেয়। অথচ বইয়ের লেখা দেখে বুঝতে পারা আর সেই একই জিনিস বই বন্ধ করে মাথা থেকে বের করে আনা, এই দুটো জিনিস একদমই আলাদা। পরীক্ষার হলে তোমাকে যেটা করতে হয় সেটা হলো দ্বিতীয়টা। বই ছাড়া, কারো সাহায্য ছাড়া নিজে থেকে উত্তর মনে করতে হয়। কিন্তু তুমি এতদিন ধরে প্র্যাকটিস করেছো প্রথমটা। আর ঠিক এই কারণেই বেশিরভাগ শিক্ষার্থীকে পরীক্ষার হলে মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পড়া মনে রাখার সঠিক পদ্ধতি কি? আমেরিকান 2 গবেষক রোডিগার ও কার্পিক, তারা শিক্ষার্থীদের নিয়ে একটা মজার এক্সপেরিমেন্ট করেছিলেন। তারা কিছু শিক্ষার্থীদের 2 ভাগে ভাগ করলেন। প্রথম দলকে বলা হলো একটা লেখা টানা 4 বার করে পড়তে হবে, আর দ্বিতীয় দলকে বলা হলো একবার পড়ার পর বই বন্ধ করে যতটুকু মনে আছে তা লিখে ফেলতে। এভাবে 3 বার করতে হবে। 1 সপ্তাহ পর যখন 2 দলেরই পরীক্ষা নেওয়া হলো, ফলাফল দেখে সবাই অবাক হয়ে গেল। যারা শুধু বারবার পড়েছিল তাদের চেয়ে যারা মনে করে করে লিখেছিল, তারা প্রায় 50% বেশি মনে রাখতে পেরেছিল। অর্থাৎ বেশি সময় ধরে পড়াটা আসল কথা নয়, আসল কথা হলো পড়ার সময় তুমি তোমার মস্তিষ্ককে কতটা কাজে লাগাচ্ছ। এজন্যই বলা হয় শেখার সবচেয়ে শক্তিশালী উপায় হলো অ্যাক্টিভ রিকল, মানে বই বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করা যে এখান থেকে আমি কি শিখলাম। আর এমনটা করতে গিয়ে প্রথম দিকে তোমার কষ্ট লাগতে পারে, মনে হবে কিছুই মনে পড়ছে না। কিন্তু ঠিক এই কষ্টটাই তোমার ব্রেনে সেই পড়াটিকে মনে রাখতে সাহায্য করবে। আরেকটা বড় কারণ হলো ক্র্যামিং, অর্থাৎ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে পুরো সিলেবাস শেষ করার চেষ্টা করা। এতে হয়তো পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু কিছুদিন পরেই বেশিরভাগ পড়া ভুলে যাওয়া হয়। কারণ মস্তিষ্ক একবার ব্যবহার করা তথ্যকে গুরুত্বপূর্ণ মনে না করলে ধীরে ধীরে তা মুছে ফেলতে শুরু করে। অথচ গবেষণা বলছে একই সময়কে যদি ভাগ করে পড়া হয়, যেমন আজ একটু, 2 দিন পর আবার, তারপর 1 সপ্তাহ পর, তাহলে তথ্য অনেক বেশি সময় মনে থাকে। আর এটাকে বলা হয় স্পেসড রিপিটিশন। তাছাড়া আমরা প্রায় সময় ভাবি যত বেশি রাত জেগে পড়া যায় আমাদের জন্য ততই ভালো, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। দিনের বেলায় আমরা যা পড়ি, রাতের বেলায় ঘুমের মাধ্যমে আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলোকে ব্রেনে পার্মানেন্টভাবে স্টোর করে রাখে, অর্থাৎ শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট করে। এর পাশাপাশি মনোযোগ ধরে রাখাটা খুবই জরুরি। তুমি হয়তো বই হাতে নিয়ে বসে আছো, কিন্তু মাথায় ঘুরছে অন্য কোনো চিন্তা, কিংবা তোমার পাশে থাকা ফোনে বারবার নোটিফিকেশন আসছে।
যার কারণে তুমি পড়ো ঠিকই, কিন্তু তোমার ফোকাস থাকে না। এখন প্রশ্ন হলো, ঠিক কি করলে মনোযোগ বাড়ানো যায়? দেখো, মনোযোগ বাড়ানোর অনেকগুলো উপায় রয়েছে, যেমন পুষ্টিকর খাবার ও বাদাম খাওয়া, শান্ত পরিবেশে থাকা ও নিজেকে রিল্যাক্স রাখা। এই নিয়মগুলোর সবগুলোই আমরা কম বেশি জানি, কিন্তু এখন আমি তোমাদের এমন একটি উপায় বলবো যা হয়তো আমাদের অনেকেরই জানা নেই, আর তা হলো দৌড়ানো। শুনতে অবাক লাগলেও পড়াশোনার সাথে দৌড়ানোর একটা গভীর সম্পর্ক রয়েছে। যখন তুমি শরীরচর্চা করো, দৌড়াও, হাঁটো বা যে কোনো এক্সারসাইজ করো, তখন তোমার শরীরে একটা বিশেষ প্রোটিন তৈরি হয়, যার নাম BDNF। এই প্রোটিনটা মস্তিষ্কের সেই অংশে গিয়ে কাজ করে যেটা স্মৃতি তৈরিও ধরে রাখার জন্য দায়ী, আর এই অংশটার নাম হলো হিপোক্যাম্পাস। অর্থাৎ সহজ ভাষায় বললে, ব্যায়াম করলে আমাদের মস্তিষ্ক নতুন তথ্য গ্রহণ করার জন্য আরও প্রস্তুত হয়ে যায়। একটা গবেষণায় দেখা গেছে, পড়ার আগে কিছুক্ষণ হাই ইন্টেন্সিটি ব্যায়াম করা মানুষেরা বিশ্রাম করা মানুষদের চেয়ে বেশি তথ্য মনে রাখতে পেরেছে। তাই পরীক্ষার আগের দিন সারাক্ষণ বসে না থেকে যদি 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি বা হালকা দৌড়দৌড়ি করো, তাহলে সেটা সময়ের অপচয় হবে না, বরং সেটা তোমার জন্য শারীরিক ও মানসিক বেনিফিট নিয়ে আসবে। তাছাড়া আজকাল আমরা অনেকেই ফোনে বা ল্যাপটপে টাইপ করে নোট নেই, কারণ সেটা দ্রুত ও সহায়ক। কিন্তু কিছু গবেষণার ফলাফল বলছে ভিন্ন কথা। একটা বিখ্যাত গবেষণায় দেখা গেছে, যারা ল্যাপটপ বা মোবাইল ফোনে নোট নিয়েছে, তারা নোট হাতে লিখে নেওয়া মানুষদের চেয়ে খারাপ রেজাল্ট করেছে। এর পেছনে একটা মজার কারণ রয়েছে। যখন তুমি টাইপ করো, তখন তোমার লেখার স্পিড অনেক বেশি থাকে, তাই কোনো চিন্তাভাবনা ছাড়াই হুবহু লাইন বাই লাইন তুমি টাইপ করতে থাকো। অন্যদিকে হাতে লেখার সময় তুমি অত দ্রুত লিখতে পারো না, তাই বাধ্য হয়ে তোমার মগজ প্রথমে জিনিসটা বোঝে, তারপর সেটা নিজের ভাষায় ছোট করে লেখে। আর এই বুঝে বুঝে নিজের ভাষায় তথ্য সাজানোর প্রক্রিয়াই তোমাকে পড়া মনে রাখতে সাহায্য করে। তাই এরপর থেকে ক্লাসে বা পড়ার সময় নোট নেওয়ার সুযোগ থাকলে হাতে লেখার চেষ্টা করবে, আর হুবহু কপি না করে নিজের ভাষায় ছোট ছোট করে লিখবে। এতে তোমার হাতের লেখার গতি কম হলেও মাথার ভেতরে যা ঢুকবে সেটা অনেক বেশি স্থায়ী হবে। এবার কথা বলা যাক পড়াশোনার রুটিন নিয়ে। আমরা ভাবি একটি বিষয় শেষ করে তারপর আরেকটায় যাওয়া উচিত, যেমন আজ শুধু ম্যাথ, কাল শুধু বিজ্ঞান। কিন্তু বাস্তবতা হলো, একটানা একটি বিষয় দীর্ঘ সময় ধরে না পড়ে প্রতিটি সাবজেক্টকে একটি নির্দিষ্ট সময়ের আওতায় এনে মিলেমিশে পড়লে তোমার ব্রেন আগের চেয়ে আরও বেশি ফোকাস থাকবে এবং কখনো বোরিং ফিল করবে না। আর সবশেষে যে জিনিসটার কথা বলবো সেটা হলো আমাদের আবেগ। লক্ষ্য করলে দেখবে, জীবনের যে মুহূর্তগুলোতে তুমি খুব খুশি হয়েছিলে বা খুব কষ্ট পেয়েছিলে, সেগুলো তুমি বছরের উপর বছর ধরে পরিষ্কারভাবে মনে রাখতে পারো, অথচ গত সপ্তাহে কি পড়েছিলে সেটাই মনে নেই। এর কারণ হলো, আমাদের মগজে এমন একটা অংশ আছে যেটা আবেগের সাথে জড়িত, আর এই কারণেই আমরা কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোকেও ভালোভাবে মনে রাখতে পারি। আর পড়া এরকম মনে রাখার ক্ষেত্রে একটা ছোট্ট চালাকি করতে পারো। পড়াগুলোকে শুধু মুখস্থ না করে নিজের কল্পনায় একটা ঘটনা বা গল্পের সঙ্গে জুড়ে দাও। যেমন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। এটা শুধু মুখস্থ না করে কল্পনা করো যে 1945 লেখা একটা বিশাল দেয়ালের সামনে সৈন্যরা অস্ত্র নামিয়ে ফেলছে, যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। তখন তথ্যটা শুধু শব্দ হিসেবে নয়, একটা ছবির মতো তোমার মাথায় থেকে যাবে। তাই আজ থেকে যখনই পড়তে বসবে, তখন একটা জিনিস মাথায় রাখবে, তুমি কতক্ষণ ধরে পড়ছো সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওই সময়টাতে তোমার মস্তিষ্ক কতটা কাজ করছে। সেই সাথে নিত্যদিনের ছোট ছোট এই অভ্যাসগুলো তোমার পড়াশোনাকে এক অন্য লেভেলে নিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে আসলে একটা লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।